বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রবিউল ইসলাম নয়ন, সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। আমি সাবেক ছাত্রনেতা। আমি মাগুরা ২ আসনে জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই। ৯২ মাগুরা ২, সেটা শালিকা মোহাম্মদপুর, দক্ষিণ মাগুরা তথা সদর ইউনিয়নের সদর থানা ৪টা ইউনিয়ন নিয়ে গঠিত। টোটাল মোট ১৯টা ইউনিয়ন। ১৯টা ইউনিয়নে অলমোস্ট ৪ লক্ষ ভোট, ৩,৯৫,০০০ সামথিং ভোট। এই ভোটারদেরকে নিয়ে সহ যারা ভোটার হয়নি সকলকে নিয়ে একটা সুন্দর মাগুরা ২ আসন করতে চাই। আমার বাবা দাদারা দল করতো, এখনো করে। আমি জন্মের পর থেকে দেখেছি যে আমরা বিএনপি পরিবারের সন্তান। আমার নানার পরিবারও বিএনপির, আমার দাদার পরিবারও বিএনপির। তা আমরা ছোটো থাকতে থেকেই ধানের শীষের স্লোগান দিতাম। একদম যখন ক্লাস 1-2-তে পড়ি, চাচাদের সাথে বড় ভাইদের সাথে মিছিল করতাম ধানের শীষের। একটা পর্যায়ে আস্তে আস্তে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখনই আমি ইউনিয়নের ওয়ার্ডের ছাত্রদলের সেক্রেটারি নির্বাচিত হই। এরপরে ধারাবাহিকতায় আস্তে আস্তে আমি ঢাকায় যখন আসি, ঢাকায় আসার পরে আমি ছোটো থেকেই এলাকায় যাওয়া আসার ভিত্তি দিই ঢাকায়। তো ঢাকায় আমি মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হই। এরপরে মহানগর পূর্ব ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক হই। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক হই। সেন্ট্রাল যুবদলের সম্মানিত সদস্য হই। এরপরে সদস্য সচিবের দায়িত্ব পালন করতেছি ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। এটা আবার রাজনৈতিক কেরিয়ার। এই কেরিয়ারে আসতে গিয়ে আমাকে বলতে পারেন যে সমুদ্র পাড়ি দিতে হয়েছে। শুধু সমুদ্র বললে ভুল হবে, যে সমুদ্রে তো শুধু পানিই থাকে। আপনি যদি বলেন যে আগুন এবং আগুনের পাহাড়, সে আগুনের পাহাড়কে আমাকে পাড়ি দিতে হয়েছে। দেখেন, রাজনীতি করতে গিয়ে স্বৈরাচার হাসিনার আমলে আমার যেসব প্রবলেম হয়েছে, সেটা আমি আরও ২-৪টা সাক্ষাৎকারে বলেছি যে এটা বলতে গেলে অনেকগুলো মুভি বানানোর প্রয়োজন বা অনেক সময়ের দরকার, অনেক মাস বলার প্রয়োজন আর কি। তো আমার যেমন, আমাকে একদম ছোট করে যদি বলি, তাহলে প্রথমত হচ্ছে গ্রেপ্তার হতে হয়েছে, মামলার শিকার হতে হয়েছে, রিমান্ডের শিকার হতে হয়েছে। রিমান্ডের ভিতরে, রিমান্ড নামক শব্দটার ভিতরে যে এত কিছু থাকে যেটা পাবলিক অনেকটা জানে না। রিমান্ড শব্দের ভিতরে থাকে আমার হাতে পায়ের নখ তুলে ফেলা, রিমান্ড শব্দের ভিতরে থাকে আমার মাথায় কারেন্টের শর্ট দেওয়া, রিমান্ড শব্দের অর্থের ভিতরে থাকে আপনার আমাকে প্রসাবের রাস্তায় ইট ঝুলায় হ্যান্ডকাপ দিয়ে হাত উপরে দিয়ে পা নিচে দিয়ে ঝুলায় রাখা, 2টা চেয়ার 2 পাশে দিয়ে মাথা নিচু করে দিয়ে পা উপর দিকে দিয়ে ঝুলায় রাখা। রিমান্ড মানে 20-25 জন মিলে প্রত্যেকটা দিন একটা মানুষকে নির্মমভাবে টর্চার করা, এটা হলো রিমান্ড। এরকম শত শত শব্দ রিমান্ডের সাথে আমার জীবনের সাথে জড়িত। ঠিক একইভাবে আমাকে বাধাগ্রস্ত হতে হয়েছে। আমাকে গুলি করেছে, গুলি করে মৃত ভেবে পোস্টমর্টেম করতে নিয়ে গিয়েছে ঢাকা মেডিকেলে। সেখান থেকে আল্লাহর অশেষ রহমতে ফিরে আসা। এটা হলো রাজনীতিক আমাকে যে পরিমাণ বাধাগ্রস্ত করার ভিতরে, আপনি আরও বলতে পারেন আমার মাকে থ্রেট করা, আমার বাবাকে থ্রেট করা, আমার বাবাকে জেলে ভরা, আমার বোনকে গ্রেপ্তার হওয়া, আমার ভাইকে গ্রেপ্তার হওয়া, আমার সহধর্মিনীকে গ্রেপ্তার হওয়া, আমার সহধর্মিনীকে ডিবি অফিসে তুলে নিয়ে গিয়ে জোর করে আমাকে দিয়ে ডিভোর্স দেওয়ানো, এগুলা বিভিন্ন রকমের নির্যাতনের শিকার আমাকে হতে হয়েছে। আমি দীর্ঘ 17 বছর যাবৎ কখনোই একটা বাসায় ঘুমাইতে পারি নাই, পরিবারের সাথে থাকতে পারি নাই।
দীর্ঘ বছর যাবৎ আমি নিজ গ্রামের বাড়িতে যাইতে পারি নাই, দীর্ঘ বছর যাবৎ আমার মা বাবার চেহারা দেখতে পারি নাই, আমার একমাত্র বোনের বিয়েতে আমি অংশগ্রহণ করতে পারি নাই, আমার একমাত্র বোনের বাচ্চা হইলে আমি সেই বাচ্চাকে 7 বছর পরে তার চেহারা দেখেছি। আমাকে এমন পরিমাণে টর্চার করা হয়েছে যে আমি ঢাকা মেডিকেলে শুধু একবারে 12 মাস চিকিৎসা নিয়েছি। এই যে হাতে পায়ে সব নখ তুলে ফেলছে, যখন মাথায় যখন কারেন্টের শর্ট দিয়েছে, বুকে যখন কারেন্টের শর্ট দিয়েছে, প্রস্রাবের রাস্তা দিয়ে যখন ইট ঝুলায় রাখার পরে ব্লিডিং হইতে হইতে ইনফেকশন হয়ে গিয়েছে, বাবা হওয়ার স্বপ্ন ছেড়ে দিয়েছিলাম, আল্লাহর রহমতে এখন চিকিৎসার মধ্য দিয়ে একটা স্বপ্ন দেখতেছি। এটা হলো স্বৈরাচার হাসিনার দ্বারা বাধাগ্রস্ত হওয়া। একজন রাজনীতিবিদকে এভাবে করে বাধাগ্রস্ত করে দমিয়ে রাখতে চায়, এটা আমার লাইফে আমি কোনো বইতেও পড়ে দেখি নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছেন। 31 দফার ভিতর দিয়ে আমার চমৎকার লেগেছে 31 দফাটা। 31 দফাটা এমনভাবে দিয়েছেন যে মানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, একদম উঁচু শ্রেণী থেকে নিচু শ্রেণীর মানুষদেরকে নিয়ে এটা ভাবা রয়েছে। এখানে গরিবদেরকে নিয়ে ভাবা হয়েছে, এখানে রিক্সা চালক, ভ্যান চালক, আপনার অটো চালক, গাড়ি চালক, বিমান চালক, সব সেক্টর দেওয়া হয়েছে। এখানে যুবকদেরকে দেওয়া হয়েছে, এখানে নারীদেরকে দেওয়া হয়েছে, এখানে বৃদ্ধদেরকে দেওয়া হয়েছে। সকল শ্রেণীর মানুষকে কিভাবে চিকিৎসা সেবাটা দেওয়া হবে, কিভাবে শ্রমিক সেবাটা দেওয়া হবে, কিভাবে যুবকদেরকে ঐক্যবদ্ধ করে নিয়ে একটা কর্মজীবী জীবনের দিকে নিয়ে আসা হবে, সব কিছু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 31 দফার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। 31 দফা যদি বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভব হয় এবং বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ যে বিএনপি যদি ক্ষমতায় আসে 31 দফা বাস্তবায়ন হবে, তাহলে বাংলাদেশ যে পিছিয়ে রয়েছেন বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে, সেটাকে অ্যাডজাস্ট করে দেওয়া খুবই দ্রুতই সম্ভব। আমরা সকলে মিলে 31 দফা বাস্তবায়ন করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের এই বাংলাদেশ গড়ার স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আমার জীবনের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে আমি এটা করব। দেখেন, দল সবাই করে। এই দেশে 18 কোটি মানুষ থাকলে তার 10-11 কোটি মানুষই বিএনপি সমর্থন করে এই মুহূর্তে। তো বাংলাদেশে আসন তো 300 আসন। এই 300 আসনে 300 জন মানুষ এমপি মনোনয়ন পাবে এবং 300 জন মানুষ সংসদ সদস্য হবে। সবাই তো সেটার ভিতরে থেকে মানে বিএনপি করবে না, অন্য অন্য সংগঠনের লোকরাও সেখানে সংসদ সদস্য হবে। বিএনপির মনোনয়ন অনেকজনই চাইতে পারে, অনেকজন চাইলেই যে তাকে পার্টি মনোনয়ন দেবে আর সে পাশ করে যাবে, ব্যাপারটা এরকম না। আমি যেমন মনোনয়ন চাচ্ছি, আমার 17 বছর যাবৎ যখন মানে এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বারবার বলার পরেও অনেক মানুষ মাঠে নামে নাই, নিজেকে ভয় পেয়েছে, ইচ্ছা থাকলেও নামতে পারে নাই। পরিবারের চাপে হোক, নিজের ভয়ের চাপে হোক, জেলখানার ভয়ের চাপে হোক, আর রিমান্ড খাটার ভয়ের চাপে হোক, আর গুলিবিদ্ধ হওয়ার ভয়ের চাপে হোক, তো সেইখানে আমাকে থামিয়ে রাখতে পারে নাই। আমার কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের একটা ইশারাই শেষ কথা। উনি যদি আমাকে কোনো কিছুতে ইশারা করে, আমার কাছে ওইটাই শেষ। তো সেইভাবে করে আমি দীর্ঘ 17 বছর যাবৎ হামলা মামলা সহ গুলিবিদ্ধ হয়েছি। আপনারা দেখেছেন যে জুলাই আগস্ট আন্দোলন আগ থেকে একদম 111 পর্যন্ত আমি আমার ভূমিকা মানে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। আমি সবসময় কম্পিটিশনে থাকতাম যে সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রামের জন্য আমার নাম 1 নম্বরে থাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যাতে মনেই করে যে রবিউল ইসলাম নয়ন দলের প্রতি এতটুকু কমিটেড যে আমি ইশারা করেছি মানে রবিউল ইসলাম নয়ন সেটা বাস্তবায়ন যত দ্রুত সম্ভব করার চেষ্টা করেছে। সেভাবে করে আমি কাজ করে গিয়েছি। সাথে আমার চিন্তা ছিল যে আপনি আমার এলাকার মানুষের সাথে আমি নিবিড়ভাবে সম্পর্ক রেখে গিয়েছি, এলাকার মানুষের চিকিৎসা সেবাগুলো দিয়ে গিয়েছি একদম অনেক আগে থেকে, একদম ছোট থেকেই। আমি যখন মোহাম্মদপুর থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক, সে অনেক আগে, তখন থেকে আমি মানুষের সাথে একটা নিবিড় সম্পর্ক রেখেছি সবসময়। তো সেটা ধারাবাহিকতায় মাগুরা 2 আসনের 19টা ইউনিয়নের মানুষের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে।
ঠিক একইভাবে মানুষ আমাকে গ্রহণ করেছে যে মাগুরা 2 আসনে যাকে আমাকে মনোনয়ন দেওয়া হয়, সেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। তো সেই তুলনায় আমি আমার প্রতিপক্ষ নয়, আমার সহযোদ্ধা যেসব মানুষেরা মনোনয়ন চাচ্ছে আমি তাদের সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছি। আমার কথা হচ্ছে যে মনোনয়ন আমাকে দেয়া না হোক, অন্য কাউকে দেয়া হোক, কোনো সমস্যা নেই। আমার দরকার সিটটা যাতে যেতে, আসনটা যাতে যেতে, এরকম যেন প্রার্থীকে দেয়া হয়। কোনোভাবেই যেন এরকম প্রার্থীকে মনোনয়ন না দেওয়া হয় যে মনোনয়ন দেওয়ার জন্য দিলাম, পাশ করুক আর ফেল করুক কোনো ব্যাপার না। স্বজন প্রীতির ক্ষেত্রে বা আপনার কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে বা পদ পদবীর ক্ষেত্রে সে অনেক বড় নেতা বাট তার পপুলারিটি নাই, এরকম মানুষকে মনোনয়ন দিলে মাগুরা 2 আসনে ফেল করার সম্ভাবনা রয়েছে। আমি বলতেছি না যে আমাকে দিলেই আমি পাশ করব, আমাকে দিলে সবাই মিলে নিয়ে কাজ করলেই আমি পাশ করব, না হলে সম্ভব না। কিন্তু পার্টির তৃণমূলকে প্রাধান্য দিয়ে মনোনয়ন দেওয়াটা আমার মনে হয় উচিত হবে। যে তৃণমূলের ওয়ার্ড লেভেলের নেতারা কি চাই, ওয়ার্ডের তো কমিটি আছে, ওয়ার্ডের নেতারা চাবে কি, ইউনিয়নের নেতারা কি চায়, থানার নেতারা কি চায়, জেলার নেতারা কি চায়, ঠিক এই তৃণমূলকে প্রাধান্য দিয়ে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে তৃণমূলের মানুষই তো ভোট কালেকশন করে এনে ধানের শীষে ভোট দেবে। আমার মনে হয় তাহলে জয়যুক্ত করা সম্ভব। তৃণমূলকে উপেক্ষা করে যদি মাগুরা 2 আসনে মনোনয়ন দেওয়া হয় সেক্ষেত্রে প্রার্থীকে জিতায় আনা খুব মুশকিল হয়ে যাবে। আমি চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যাকে মনোনয়ন দেবে আমরা সকলে মিলে তার সাথে কাজ করব, কিন্তু মনোনয়নটা তৃণমূলের পরামর্শ নিয়ে দিলে মনে হয় ভালো হয় আর কি। কয়েকটা পূজা মণ্ডপে গিয়েছিলাম, 17 বছর যাবৎ একটা মণ্ডপগুলোতে কোনো সরকারি অনুদানই দেয়া হয় নাই। 17 বছর যাবৎ এই মণ্ডপগুলা টাকা পয়সা তো গভর্নমেন্ট থেকে তো ঠিকই নিয়েছে, এটা লুটে পুটে খেয়েছে। আমার মাগুরা 2 আসন খুবই অবহেলিত জনপদ, এখানে ঠিকমতো রাস্তা নেই, এখানে ঠিকমতো মসজিদের সংস্কারে কাজ করা হয় না, মাদ্রাসার সংস্কারে কাজ করা হয় না, মন্দিরের সংস্কারে কাজ করা হয় না, যুবকদেরকে নিয়ে কোনো পরিকল্পনা করা হয় না, যুব উন্নয়ন নিয়ে কোনো পরিকল্পনা হয় না, আপনার নারী মা বোনদেরকে নিয়ে কোনো পরিকল্পনা করা হয় না, মাদককে নিয়ে পরিকল্পনা করা হয় না। আমি এই জিনিসগুলো অ্যাডজাস্ট করে নিয়ে দেশকে 31 দফার মধ্য দিয়ে আমি আপ করতে চাই, যাতে মাগুরা 2 আসনের দিকে সারা দেশের মানুষের একটা দৃষ্টি থাকে যে না, মাগুরা 2 আসনের সংসদ সদস্য ভালো কাজ করতেছে, আমাকেও ভালো কাজ করতে হবে। আমি এটা একটা জিনিস চাই যে আমার মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে মানুষ প্রতিযোগিতার ভিতরে থাকুক, কে কতটুকু উন্নয়ন করবে, এটা আমি চাই। মাগুরা 2 আসনকে অবহেলিত জনপদ থেকে এনে একটা সুন্দর শহরে পরিণত করতে চাই, যেটাকে দেখে মানুষ হিংসা করবে যে মাগুরা 2 এর মতো আমরাও হতে চাই। সেটার জন্য আমার দরকার মাগুরা 2 আসনের প্রত্যেকটা মানুষের সহযোগিতা, ভালোবাসা। আমি আপনাদের সন্তান, আপনাদের পাশে থেকে সারাটা জীবন কাটাতে চাই, আপনাদের সুখ দুঃখের সাথী হতে চাই। নিশ্চয়ই আপনারা আমাকে সেই সুযোগ দিয়েছেন বলেই আমাকে মাগুরা নিয়ে এত পরিমাণ সাড়া দিয়েছেন, আমার পক্ষ নিয়ে এত বেশি কাজ করে যাচ্ছেন। আপনাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা। আপনাদের সন্তান আপনাদের পাশে ছিল, আপনাদের পাশে আছে, আপনাদের পাশেই থাকবে। আপনি, আমি, আমাদের মাগুরা, আমরাই গড়ব মাগুরা।